রাত ৯টা আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার, রাজশাহী। শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিষয় উষ্ণায়ন ও আমাদের প্রতিদিনের জীবনযাত্রা। সঞ্চালনায় রয়েছেন সুমাইয়া আনোয়ার পূর্ণা। হাজির হয়ে গিয়েছি আপনাদেরকে আরো একটু সচেতন করতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা অনুষ্ঠান জীবন ও জলবায়ু নিয়ে। আপনাদের সাথে আজ থাকছি আমি সুমাইয়া আনোয়ার পূর্ণা। শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবন ও জলবায়ুর আজকের পর্বে। এবং আজকের পর্বে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব, যাদের সাথে কথা বলবো আমরা আজ উষ্ণায়ন ও আমাদের প্রতিদিনের জীবনযাত্রা এই বিষয় নিয়ে। স্টুডিওতে উপস্থিত আছেন এই বিষয়ে কথা বলার জন্য মোহাম্মদ জাকির হোসেন খান, সহকারী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাওয়েট, নাটোর। এবং উপস্থিত আছেন মোহাম্মদ রহিদুল ইসলাম, আবহাওয়া সহকারী, প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার, শ্যামপুর, রাজশাহী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের বেতারের স্টুডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছেন, আমরাও একটু ভালো থাকতে চাই আপনাদের মধ্য দিয়ে। আর চরম গরম আসলে, এবং এই যে আবহাওয়ার একটা পরিবর্তন, সেই পরিবর্তন ঘিরে আসলে আমরাও চাই আমাদের বেতারের শ্রোতা যারা আছে তারা যাতে একটু সচেতন হতে পারে, কারণ বেতার সবার জন্য সবসময় সবখানে। একদম শুরুতেই যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজ, সেটি হচ্ছে উষ্ণায়ন ও আমাদের প্রতিদিনের জীবনযাত্রা। তো এই জায়গা থেকে স্যার, আপনি আমাদের সাথে যেহেতু আছেন, আপনার কাছে একদম শুরুতেই জানতে চাই যে দিনের সবচেয়ে বেশি গরমের যে সময়টা, সেই সময়টাতে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি বা কিভাবে আমাদের চলাচল করা উচিত? ধন্যবাদ। আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের এই রাজশাহী অঞ্চলের তাপমাত্রা গত 30 বছরে এভারেজ 0.01 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এবং আশঙ্কার বিষয়, গত বছর 2024 সালের 30 এপ্রিল রাজশাহী শহরের তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, যা গত 53 বছরের মধ্যে সবচাইতে বেশি। এই জন্য তাপমাত্রা বেশি হলে আমরা জানি যে এখানে হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক ছাড়াও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং যেটা বেশিরভাগ হতে পারে যে শিশুদের জন্য, গর্ভবতী মহিলাদের জন্য এবং অবশ্যই বয়স্কদের জন্য। সেক্ষেত্রে দিনের সবচেয়ে গরম অংশটা আমরা জানি সকাল 10টার পর থেকে দুপুর 3টা পর্যন্ত সবচেয়ে বেশি গরম থাকে, এবং পিক পিরিয়ডটা 12টা থেকে 3টা পর্যন্ত। এবং আমাদের লেবার রুলস যদি আমরা চিন্তা করি, লেবার রুলস 2015-তে কিন্তু বলা আছে গরমের সময়টা, যেটা হচ্ছে কর্মজীবী মানুষরা আছে তাদের উপর বেশি দৃষ্টিপাত করতে হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবং সেখানে অনেক কিছু উল্লেখ করা আছে, যা কর্মজীবী মানুষদের যারা গরমের মধ্যে কাজ করে তাদেরকে দিনে অন্তত 2 লিটার খাবার স্যালাইন যুক্ত পানি অথবা গুড়ের শরবত দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ। আর আমরা এই যে বদান্য অঞ্চলের যারা মানুষ আছে তারা তো বুঝতেই পারছি দিন দিন আমাদের গরমটা কতটা আমাদের জন্য বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদের অবশ্যই অনেক প্রিকশন নিতে হবে রাস্তায় বের হতে হলে, অন্তত দুপুরের সময়টা যতটা অ্যাভয়েড করা যায় সেটা ভালো। কিন্তু আমরা কর্মজীবী মানুষের বের না হয়ে পারি না। সেক্ষেত্রে অনেক প্রিকশনের মধ্যে প্রথম বলবো যে একটা ছাতার সাথে রাখা, ঢিলে ঢালা পোশাক পরা, তারপর লাইট পোশাকগুলো পরা যেগুলোতে একটু কম গরম বোধ হবে। অবশ্যই কিছু কিছু সচেতনতা অবশ্যই আমরা আসলে মেনে চলতে পারি। সানগ্লাসটার সাথে রাখতে পারি, পানিটার সাথে রাখতে পারি। নিশ্চয়ই এইভাবে করলে আসলে যেটা বলছিলেন কর্মক্ষেত্রের যে বিষয়টি, চমৎকার একটি বিষয়। আমাদের সাথে যারা শুনছেন, যারা আসলে নিজেরা তাদের আন্ডারে যারা কাজ করে, নিশ্চয়ই আমরা আসলে সেই অফিসগুলোতে এই ধরনের সচেতনতা মেনে চলবো। আপনার কাছে আসতে চাই স্যার, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রহিদুল ইসলাম। আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে স্যার আমাদেরকে হিট স্ট্রোকের কথা বলছিলেন যে উষ্ণায়নের এই সময়টাতে আমরা অনেক সময় দেখি যে এই যে দেখা যায় এই প্রচন্ড গরমে অনেক সময় হিট স্ট্রোক করে ফেলে অনেকে। তো এটার কিন্তু আবার কোনো বয়স নেই নির্ধারিত, একদম আমরা দেখছি তরুণরাও করছে, আবার অনেক বয়স্করাও করছে। তো এই যে এই হিট স্ট্রোক থেকে আসলে বাঁচতে কি করণীয়, বা হয়ে গেলে আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি? জি ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে জানুয়ারি মাসকে শীতলতম মাস ধরা হয়। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের মধ্যে এপ্রিল মাসকে সর্বোচ্চ উষ্ণ মাস হিসেবে ধরা হয়ে থাকে। বিগত কয়েক বছর থেকে এপ্রিল মাসেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে, মৃদু থেকে মাঝারি তীব্র তাপপ্রবাহ বিরাজ করে। 43-44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এই এপ্রিল মাসে উঠে যায়। আর এপ্রিল মাসে হচ্ছে সূর্য লম্বভাবে কিরণ দেয়, আকাশ মেঘমুক্ত থাকার কারণে তাপটা ভূপৃষ্ঠে এসে
সে তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। আর ভূপৃষ্ঠে এই সময় জলীয় বাষ্পের বা আর্দ্রতার পরিমাণ খুব কমে যায়, 10 থেকে 20-25% মধ্যে থাকে। তখন আমাদের বাইরে বের হলে কিন্তু আমাদের কারো শরীর কিন্তু ঘেমে যায় না, আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদের শরীর থেকে কিন্তু তাপ, আর্দ্রতা, বায়ু অনবরত শুষে নিচ্ছে, ফলে আমাদের শরীরের ভিতরে এক ধরনের পানি শূন্যতা তৈরি হয়ে যায়। পানি শূন্যতা তৈরি হতে হতে শরীরের এই সময়গুলোতে শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যায়। তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 105 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের মতো যখন চলে যায়, তখন শরীরের ভিতরে তাপমাত্রার যে একটা ক্রিয়া বিক্রিয়া, সেটা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক যখন হয়ে যায়, তখন শরীর সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তখন সেই সময়গুলোতে মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়। স্ট্রোকে আক্রান্ত হয় বিশেষ করে শিশু এবং 60-65 বয়সের বেশি লোকেরা আক্রান্ত হয়ে থাকে। এটার মূলত কারণই হচ্ছে যে এই এপ্রিল মাসে বায়ুর আর্দ্রতার পরিমাণ খুবই কম থাকে। আমরা যদি মে মাসের দিকে কল্পনা করি, তখন আমাদের বায়ুর আর্দ্রতা হচ্ছে 50-60-70-80% এরই মধ্যে থাকে। তখন তাপমাত্রা কম থাকলেও মানুষের শরীর কিন্তু অনবরত ঘাম বজ্রপদার্থ আকারে পেয়ে যায়, তখন পানির পিপাসা আসে। আর এখন কিন্তু পানির পিপাসা আসবে, কিন্তু পর্যাপ্ত পানি পান করলে এই যে শরীরের তাপমাত্রা কমে যাবে এবং হিট স্ট্রোক থেকে পরিত্রাণ পাওয়া যাবে। চমৎকার। তার মানে খুব ছোট্ট একটি সমাধান শ্রোতা বন্ধু, যে পর্যাপ্ত পানি যদি আপনি ঠিকঠাক ভাবে পান করতে পারেন, তাহলেই কিন্তু হিট স্ট্রোকের মতো এত বড় একটা ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রহিদুল ইসলাম আপনাকে। স্যার, আপনার কাছে আবার যাব, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন খান। স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে গরম প্রত্যেক বছরই আমরা দেখছি যে প্রচন্ড গরম পড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে এসি, এয়ার কুলার, ফ্রিজ এগুলোর চাহিদা কিন্তু বাড়ছে। ফ্রিজকে আমরা আসলে যদি একদম দৈনন্দিন চলার জীবনের আসলে খুবই অপরিহার্য একটা অংশ করে ফেলেছি, কারণ আসলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে আমাদের কর্মব্যস্ত জীবনে। এসির থেকেও আসলে ফ্রিজের গুরুত্ব অনেক বেশি। এই যে এসি বা এয়ার কুলারের দিকে আমাদের ঝোঁক, মানে এটি ব্যবহারের ফলে আমাদের পরিবেশের যে ঝুঁকি, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আমরা যে হোম অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করি, যেমন এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, এমনকি টেলিভিশনও হতে পারে, এগুলো কিন্তু ঘরের ভিতরে তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধি করে। একদম। দ্বিতীয়ত, রাজশাহী শহরে দেখি যে তাপমাত্রা অনেক বেশি থাকে। এখন এসিতে একটা নির্দিষ্ট তাপমাত্রা, কম তাপমাত্রা থেকে যদি আমরা বাইরে বেশি তাপমাত্রায় যাই, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর এবং শরীরের উপর একটা প্রভাব ফেলে। এসি ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকা, তা যদি 24 থেকে 26-এর মধ্যে আমরা রাখি ন্যূনতম, কারণ আমরা এটা তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আজকাল এসি ব্যবহার করার ক্ষেত্রে বাসায়, এবং ফ্রিজ ছাড়া আমরা চলতেও পারবো না, কারণ আমাদের তো খাবার সংরক্ষণ করতে হবে। অযথা হোম অ্যাপ্লায়েন্স আমরা ইউজ যতটা পারি দুপুরের বা দিনের সময় কমিয়ে ফেলাটাই ভালো। যেমন টেলিভিশন বা অন্যান্য যেগুলো থাকে, মাইক্রো ওভেন, এগুলো যত কম ইউজ করা যেতে পারে ইলেকট্রিক সরঞ্জামেতে। এতটাই একটি অনুরোধ থাকবে আমার, যারা এসি ব্যবহার করেন, 24-এর নিচে যেন আমরা সেই তাপমাত্রাটা না নামাই। আমরা মনে করতে পারি 24-এর নিচে তো আমার ইলেকট্রিসিটি বিল আমি দিচ্ছি, সমস্যা কি? কিন্তু আমরা যখন এসি থেকে বের হয়ে বাইরে যাব, সেটা কিন্তু আমাদের বড় একটা প্রভাব অবশ্যই ফেলবে শরীরের উপরে, কারণ একটা তাপমাত্রা ভ্যারিয়েশন হচ্ছে। আমরা সাপোজ একটা পানির পেয়ালা নিলাম, আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছি ধরে নিলাম, সারফেস ওয়াটার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে আমরা পানি আছে সেই পানির ভিতরে আমরা হাত ডোবালাম। নর্মালি আমরা কিন্তু ইউজ করতে পারি, ধরে নিলাম সেটা 30 ডিগ্রি সেলসিয়াস সেই মুহূর্তে আছে, কিন্তু সেই তাপমাত্রায় যদি সেই মুহূর্তে 5 ডিগ্রি প্লাস একটা তাপমাত্রা আমরা নিয়ে আসি, যখন আমরা সেখানে একটা হাত আমরা স্পর্শ করব, তখন দেখবো কিন্তু আমাদের একটা গরম অনুভূতি হচ্ছে আলাদা। কিন্তু একই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অ্যাম্বিয়েন্ট তাপমাত্রায় যখন আমরা থাকি, তখন যদি সেই পানিটা স্পর্শ করি, তখন কিন্তু আমরা সেটা গরম আর অনুভূতি হবে না আমাদের। সেক্ষেত্রে এটা যদি চিন্তা করি, তাহলে এসির কতটা খারাপ ইফেক্ট পড়বে আমাদের শরীরের উপর, এটা থেকে কিন্তু উপলব্ধি করা যায়। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার একটা বিষয় নিয়ে জানলাম। এবং এর পাশাপাশি আরো একটি বিষয়, যে আসলে এসি বা এয়ার কুলারের ব্যবহার আমরা যেভাবে বাড়াচ্ছি, এর পাশাপাশি যদি আসলে আমরা বসত বাড়িতে যেখানে থাকছি, সেটা হোক ফ্ল্যাট বা হোক আসলে আঙ্গিনা সহ বাসা, সেখানে যদি আমরা একটু গাছ লাগানো বা বৃক্ষরোপণের চেষ্টা করি, তাহলেও কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রাটা অনেকাংশেই কম রাখা সম্ভব। ডেফিনেটলি গাছ লাগানোর বিকল্প নাই, এবং এয়ার সার্কুলেশনটা প্রপার থাকতে হবে। আমরা যেখানে বসত বাড়িতে বসবাস করি এবং এয়ার সার্কুলেশনটা যদি বোথ ইন্ডে থাকে, তাহলে সেটা সবচেয়ে ভালো। একদিকের বাতাসটা আরেক দিক দিয়ে বের হয়ে যেতে পারে, গরমটা বাতাসটা প্রবাহিত হয়ে যেতে পারে। তৃতীয়ত, ছাদের ক্ষেত্রে রুফ গার্ডেনিং যেটা বলছিলেন, রুফ গার্ডেনিং কিন্তু আমাদের গরমটা অনেকটাই মোকাবেলার জন্য সহায়ক। ছাদে কি হয়, যে কনক্রিটের ছাদ, সে যখন রোদের আলোটা এসে পড়ছে, গরম হচ্ছে, কনক্রিটটা সেই টেম্পারেচারটাকে ধরে রাখে এবং ঘরের ভিতরে তাপমাত্রা আরো বাড়িয়ে দেয়। আর সেটার বদলে যদি সেখানে মাটি দিয়ে গাছ লাগানো থাকে টবগুলোতে, সে মাটি কিন্তু সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে এবং সেই তাপমাত্রাটা আর কনক্রিটের মধ্যে থেকে ঘরে পাস হচ্ছে না।
ইভেন বারান্দাগুলোতে যদি আমরা গাছ লাগাতে পারি, বারান্দায় যদি হচ্ছে হ্যাঙ্গিং করে গাছ থাকে এবং ঘরের মধ্যে যদি ইনডোর প্লান্ট থাকে, এগুলো কিন্তু তাপমাত্রাকে অনেকটাই কমিয়ে আনতে সহায়তা করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রহিদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই আরো একবার, সেটি হচ্ছে আপনার কাছে জানতে চাই বাসা বা অফিসে অতিরিক্ত গরমের সময়টা সম্পর্কে আমরা জাহিদ স্যারের কাছ থেকে জানলাম। তো সেই সময়টাতে আসলে আমরা কি করতে পারি, কিভাবে বাসা এবং অফিসের অতিরিক্ত গরমটাকে আমরা মোকাবেলা করতে পারি? এই প্রসঙ্গে আসার আগে আমি এসির বিষয়ে একটা কথা বলি। এসির বিষয়টা হচ্ছে বিশেষ করে বাসা বাড়িতে এসির যে গরম বাতাস রুম থেকে বাইরে যখন বের করে দেওয়া হচ্ছে, বাইরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এটা একটা প্রক্রিয়া বাসা বাড়িতে চলমান আছে, সেটা ঠিক আছে, কিন্তু এই এসির অপব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে কোন জায়গাতে, বিশেষ করে হাসপাতালগুলোতে, যেগুলো প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতাল, এই হাসপাতালগুলোতে যে এসি গুলো ব্যবহার করা হয়, এই এসির গরম বাতাসগুলোকে ফ্লো করে বাইরে বের হয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। সেখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে, সমাগম হওয়ার কারণে ওখানে তাপমাত্রাগুলো অনেক বেড়ে যায় এবং দূষিত বায়ুর পরিমাণটা বেড়ে যায়। সেটা যদি এসি ফ্লো করে বাইরে বের করে দিতে না পারে, সেই দূষিত বাতাসগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসে। তাই বিশেষ করে হাসপাতালগুলোতে এসির ব্যবহার যাতে সঠিকভাবে করা হয়, তার জন্য পর্যাপ্ত বাতাস প্রবাহের ব্যবস্থা করে চালু করা দরকার। আর গরমের সময় অফিসগুলোতে আমাদের শ্রদ্ধেয় স্যার যেভাবে বললেন যে অফিসে ইনডোর প্ল্যান্ট গুলো রাখতে হবে। তারপরে অফিসের ছাদে যদি টপ ফ্লোর হয়, তাহলে ছাদে স্যার যেভাবে বললো যে গাছপালা লাগানোর ব্যবস্থা করা যেতে পারে, ছাদে পানি ব্যবস্থা করা যেতে পারে। তারপরে বেশি গরম থেকে রক্ষার জন্য সিলিং ফ্যানের পাশাপাশি টেবিল ফ্যান ব্যবহার করা যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে এই বিষয়ে আরেকটু জানতে চাই যে আপনি বলছিলেন বাসা অফিস, এখানে আমরা কি করতে পারি, একটু যদি আমাদের শ্রোতাদের জন্য আপনি শেয়ার করেন আমাদের সাথে যে আসলে এই যে উষ্ণায়ন বা তীব্র তাপ প্রবাহের সময়টা, এই সময় আসলে আমাদের খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আনা উচিত বা কোন খাবারগুলো আসলে বেশি রাখা উচিত? এই তীব্র গরমের সময় মানুষের শরীরে পানির প্রচুর পরিমাণ চাহিদা থাকে। যে খাবারগুলোতে পানি ধরে রাখে বেশি, সেই খাবারগুলো খাওয়া দরকার। যেমন গ্রীষ্মকালীন ফল হিসেবে বিশেষ করে তরমুজ, শসা, ডালিম এই জাতীয় ফলগুলো খাওয়া যেতে পারে। বিশেষ করে মূলত চর্বি জাতীয় খাবার যেমন গরুর মাংস, খাসির মাংস, এই খাবারগুলো যতদূর সম্ভব এড়িয়ে চলা যেতে পারে। মশলা জাতীয় যে ভাজা পোড়া যে খাবারগুলো থাকে, এই খাবারগুলো মানুষের শরীরে এই বেশি গরমের ফলে ডিহাইড্রেশন হয়ে ডায়রিয়া হয়ে যেতে পারে। তাই এগুলো থেকে পরিত্রাণের জন্য এই খাবারগুলো যতদূর সম্ভব এই দিনের বেলা এই গরম সময়ের মধ্যে পরিহার করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন জীবন ও জলবায়ু, এই অনুষ্ঠানে আজকের বিষয় উষ্ণায়ন এবং আমাদের প্রতিদিনের জীবনযাত্রা, এই বিষয়ে আলোচনা। চলে এসেছি প্রায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমাদের সাথে যে স্যার রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন খান, স্যার আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই, সেটি হচ্ছে এই যে এতগুলো কথা বললাম গরম নিয়ে, আসলে আমরা আসলে রাজশাহী শহর বা এই দিকে ট্রাফিক জ্যাম বা এগুলো আছে, কিন্তু তাও তুলনামূলক কম। তো আসলে বেতার যেহেতু এখন আমরা সবাইকে সচেতন করতে চাই, অনেক শ্রোতা আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে যানবাহনের গরম এবং ট্রাফিক জ্যামের মধ্যে যে স্বস্তিতে তারা কিভাবে থাকতে পারে, যেমন কিছু জিনিস বলেছেন যে হালকা সুতির কাপড় পরা বা পানি পান করা বেশি, এর বাদেও আসলে কি করা যায়? মানে প্রচন্ড ট্রাফিক জ্যাম, আমরা কিছুদিন আগে রমজান মাস পার করলাম, যদিও এবারে রমজান অনেক স্বস্তিতে পার করেছি আমরা, কিন্তু আসলে এই যে প্রচন্ড গরমের মধ্যে ট্রাফিক জ্যামের মধ্যে বসে আসলে নাগরিকদের কি করণীয়? ধন্যবাদ। প্রথমত পানি তো একটা বোতল অবশ্যই রাখা উচিত এই গরমের সময়, যখন আমাদের দুপুরে বের হতে হয়। আমরা যদি রিক্সায় যাতায়াত করি, ট্রাফিক জ্যামের মধ্যে রিক্সা ড্রাইভার যিনি আছেন ওনাকে অবশ্যই আমরা বলবো কোনো একটা ছায়াযুক্ত জায়গা যদি সম্ভব হয় সেখানে দাঁড় করানো জ্যামের মধ্যে, অথবা জ্যামকে পরিহার করা। কারণ গুগল ম্যাপ তো আমাদের কাছে থাকে, একটু ঘুরে যদি যাওয়াও লাগে আমরা যদি জ্যামটাকে বাইপাস করতে পারি। জি, বাসে যদি আমরা বসি, এখন বেশিরভাগ বাসের মধ্যে হচ্ছে ফ্যান থাকে, ফ্যানের পাশাপাশি বসা এবং জানলাগুলো খুলে রেখে দেওয়া, কি এয়ার সার্কুলেশনটা প্রপার হবে। ভিজা রুমাল ফ্যানও কিন্তু আমরা রাখতে পারি, এখন একদম পোর্টেবল ছোট ছোট ফ্যানও পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা সাথে ক্যারি করতে পারি। অবশ্যই আমরা হাত পাখার বিকল্প নাই, কারণ আমরা হচ্ছে যেটা নর্মাল ন্যাচারাল হাত পাখাগুলো থাকে, প্লাস্টিকের হাত পাখা আমি বলছি না, কারণ প্লাস্টিক হচ্ছে পরিবেশ দূষণ করে। তালের পাখা যেগুলো বলি ছোট ছোট পাওয়া যায়, ওগুলো রাখাই যেতে পারে পকেটে, সেটা আমাদের জন্য খুব ভালো একটা সমাধান হতে পারে। এছাড়া একটা ভিজা রুমাল যদি আমরা রাখি, খুব অস্বস্তি লাগছে, একটু আমরা মুখটা মুছে নিলাম জ্যামের মধ্যে। জ্যামের মধ্যে আরেকটা করণীয় আছে, স্থির বসে না থেকে অন্তত হাত পাটা একটু
নড়াচড়া করা। কারণ কি, এর বসে থাকলে আমাদের মনসংযোগটাও বিঘ্নিত হতে পারে এবং অস্বস্তি বোধ আরো বেড়ে যাবে। আমরা যদি জ্যামে একটু হাত পাটা নাড়াচাড়া করতে থাকি তাহলে সেই অস্বস্তি ভাবটা আমাদের কিন্তু কমে আসবে। তারপরেও বলবো, অনুরোধ করব শেষে, যে ট্রাফিক জ্যামে যখনই আমরা বের হব তখন অবশ্যই একটা ছাতা, একটা পানির বোতল সাথে রাখা। অনেক ধন্যবাদ স্যার। এই যে পুরো একটি সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আসলে উষ্ণায়ন এবং আমাদের প্রতিদিনের জীবনযাত্রা, চমৎকার কিছু কথা শুনেছি। রহিদুল স্যার, আপনার কাছে একদম শেষ সময় যেতে চাই, সেটি হচ্ছে এই যে সার্বিক বিষয়টা এবং আমাদের আসলে নদী কমে যাচ্ছে, এবং যেহেতু আসলে আবহাওয়া অধিদপ্তরে আপনি সরাসরি কর্মরত আছেন, আমাদের নদী, বনায়ন সবকিছু মিলিয়ে সার্বিক আসলে মানে পুরো নগর জুড়ে আমরা আসলে কি করলে আমাদের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে আমরা একটু কমিয়ে রাখতে পারি, একটু সহনীয় রাখতে পারি? বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, এই পর্যায়ে তাপমাত্রা কমিয়ে রাখা খুবই অসম্ভব। তার মধ্যেও যতটুকু সম্ভব হোক কমানো যেতে পারে। বিশেষ করে দেশে বা বিশ্বে যতগুলো মিল, কলকারখানা তৈরি হয়েছে, কলকারখানা থেকে অতিরিক্ত যে ধোঁয়া ঊর্ধ্ব আকাশে গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আগের তুলনায় এখন বৃষ্টির পরিমাণও কম হয়ে গেছে। কম হওয়ার কারণে নদীতে যে পানি থাকে না, পানি না থাকার কারণে নদীতে বালিময় যে জায়গা থাকে সেগুলোতে তাপ এসে খুব দ্রুত ভূপৃষ্ঠ উত্তপ্ত করে দেয়, দিয়ে দিনের বেলায় প্রচন্ড তাপ হয়ে যাচ্ছে এবং দিনের সূর্য চলে যাওয়ার পরে রাত্রিবেলায় দ্রুত আবার শীতল হয়ে যাচ্ছে। এই যে এখন দেখা যাচ্ছে কিছুদিন থেকে এই সকালবেলাও কিন্তু এই কুয়াশা পড়ছে। পড়ে যাওয়ার কারণ হচ্ছে দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে সন্ধ্যার পরে দ্রুত তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ যখনই শীতল হয়ে যাচ্ছে, শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই কুয়াশার সৃষ্টি হচ্ছে। আমি এখানে আরেকটু বলতে চাচ্ছি, অনুমতি হলে। হিট আইল্যান্ড নামে একটা টার্ম আছে। আমরা যখন শহর থেকে গ্রামের দিকে যাই তাপমাত্রা কমতে থাকে। এর মূল কারণটা হচ্ছে আমাদের রাস্তাঘাট যেগুলো, এগুলো হচ্ছে কনক্রিট বা পিচঢালা রাস্তা, এখানে হচ্ছে কনক্রিটের বাড়িঘর। গ্রামের দিকে যাচ্ছি, মাটির সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে কনক্রিট যেটা হিটটাকে কি আরো গ্র্যাব করছে, আরো তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। কাঁচের বাড়িঘর আমাদের এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে, নতুন নতুন বড় বড় শপিং মল, এগুলো কি করে, এগুলো তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এবং শহরে কি গাছপালার পরিমাণ অনেক কম। আমাদের রাজশাহী শহরের জন্য যেটা আমাদের জন্য খুবই কষ্টের, যেটা অনেক বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে, কনক্রিটের নগরী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আসলে তাই শুধু রাজশাহী নয়, আমাদের পুরো বিশ্বটা অনেক সুন্দর হবে যদি আমরা একটু সচেতন থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের বেতার স্টুডিওতে এসে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন, সতর্ক করেছেন, জানিয়েছেন অনেক তথ্য। নিশ্চয়ই ভালো থাকবেন এবং আসুন শ্রোতা বন্ধু, আমরা সকলে মিলে আমাদের জন্যই আমাদের পৃথিবীটাকে সুন্দর করি। আমরা যদি একটু সচেতন হই, সুন্দর হবে আমাদের পৃথিবীটা। এই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে আমি সুমাইয়া আনোয়ার পূর্ণা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।